সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সিএএ নিয়ে আপনার মনেও হয়তো অনেক কোশ্চেন ঘোরাঘুরি করছে, যেটার উত্তর কিন্তু আপনি পাচ্ছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেমন এনআরসি শুরু হলে সিএএ সার্টিফিকেট দিয়ে আপনারা বাঁচতে পারবেন কিনা, বাংলাদেশি হিন্দুদের কোথায় কোথায় ভয় রয়েছে, বাংলাদেশি হিন্দুরা এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে কিনা, পেলে তারা এনআরসি থেকে রক্ষা পাবে কিনা, এই যে যাবতীয় তথ্য আরও এরকম গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নোত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করব। আগের দুটো ভিডিওতে আমরা চারটে 8টা কোশ্চেনের উত্তর দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা আরও 6টা কোশ্চেনের উত্তর দেব। টোটাল 14টা কোশ্চেনের মধ্যে আপনারাও হয়তো কোনো না কোনো একটা কোশ্চেন ছিল যেটার উত্তর কিন্তু আপনারা এই ভিডিওতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এর আগের ভিডিওতে আমরা চারটে টোটাল 8টা কোশ্চেনের উত্তর কিন্তু আপনাদের দিয়েছি, যার জন্য আজকে আমরা 9 নম্বর থেকে শুরু করব। 9 নম্বরে যদি আমরা দেখি কোশ্চেন রয়েছে, শরণার্থীদের নিয়ে আগে কখনো প্রয়োজনীয় আইন আনা সম্ভব হয়নি কেন। দেখুন, এমনটা কিন্তু নয় যে শরণার্থীদের নিয়ে বিল এই প্রথমবার কিন্তু ভারত পাশ করলো। এর আগে 1950 সালে যখন পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন আর ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী, তখন কিন্তু মন্ত্রিসভা শরণার্থী আইন 1950 বিষয়ে কিন্তু সম্মতি দেয়, যেখানে সেখানে বলা হয়েছিল আসাম দিয়ে ভারতে আসা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে। কিন্তু যারা বিশেষত হিন্দু এবং শিখ নির্যাতনের কারণে বা শিকার হয়ে ভারতে এসেছেন তাদেরকে ভারত থাকার জায়গা দেওয়া হবে বা ভারতে থাকার কিন্তু জায়গা করে দেওয়া হবে, যদিও এই আইন কিন্তু যথাযথ পালন করা হয়নি। এরপর 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তখন সরকার সিদ্ধান্ত নেয় যে রাজস্থান এবং গুজরাট সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়ার ব্যাপারে, যেখানে রাজ্য সরকার কিন্তু হিন্দু এবং শিখ শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইলে দিতে পারবে। বাস্তব কথা হলো শরণার্থীদের সমস্যা ভারতের যে 3টে রাজ্যে সব থেকে বেশি, সেটা হচ্ছে পাঞ্জাব, অন্য দুটো হলো পশ্চিমবঙ্গ এবং আসাম। তাই সারা ভারতব্যাপী একটা কিন্তু আইন আনার দরকার ছিল। আমরা যদি দেখি এখানে 10 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে যারা দেশ স্বাধীন হবার আগেই ভারতে এসেছিলেন তাদের কি আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? দেখুন, একদমই না। নিয়ম অনুযায়ী 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতে এসেছেন তারা স্বাভাবিকভাবেই কিন্তু ভারতের নাগরিক। এছাড়া ওই তারিখের পরে কিন্তু বাংলাদেশ গঠনের আগে ভারতে এসেছেন তারা কিন্তু আবেদন মারফত ইতিমধ্যেই ভারতের যে নাগরিক সেটা কিন্তু হয়েছেন। সুতরাং তাদের আবার নতুন করে আবেদন করার প্রশ্নই ওঠে না। এমনকি যারা তার পরেও কিন্তু একটা নির্দিষ্ট তারিখ অবধি ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন তাদের আবেদনের প্রয়োজন নেই বলেই এখনো অবধি জানা যাচ্ছে। এবার 11টার যদি আমরা 11 নম্বর যে কোশ্চেন সেটার যদি আমরা উত্তর দেখি, দেখুন সিএতে ওই তারিখ 31শে ডিসেম্বর 2014 হিসাবে উল্লেখ করার কারণ কি। এখানে দেখুন উত্তরে বলা হয়েছে নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী ওই 3 দেশের সংখ্যালঘু যারা ভারতে এসে কমপক্ষে 5 বছর আছেন তারাই ভারতের নাগরিক হবেন। তাই 5 বছর আগে ডিসেম্বরের শেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে, যাতে এক লহমায় বর্তমানে ভারতে থাকা সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান নাগরিককে নাগরিকত্ব দেওয়া যায়। আমরা যদি 12 নম্বর কোশ্চেন দেখি, 12 নম্বর কোশ্চেন হচ্ছে কিন্তু ধর্মীয়ভাবে অত্যাচারিত হবার প্রমাণ কোথা থেকে দেওয়া যাবে বা পাওয়া যাবে, অর্থাৎ আপনি যে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সেটার প্রমাণ কিভাবে দিবেন। দেখুন এর উত্তরে বলা হয়েছে এখনো পর্যন্ত যা খবর তাতে ওই 3 দেশ থেকে ধর্মীয় বা সংস্কৃতিগত নির্যাতিত হবার কোনো প্রমাণ কিন্তু নাগরিকত্বের আবেদনের করার সময় দিতে হচ্ছে না বা দিতে হবে না। শুধুমাত্র একটি ঘোষণাপত্র থাকবে যেখানে কিন্তু আবেদনকারীকে ঘোষণা করতে হবে তিনি ওই 3 দেশের সংখ্যালঘু এবং ধর্মীয়ভাবে নির্যাতনের কারণে কিন্তু প্রমাণ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকার জানে এমন কোনো প্রমাণ চাওয়া অনৈতিক এবং অমানবিক। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা খুব সম্ভবত কিন্তু কেন্দ্রীয় সরকার জারি করে দেবে বা কিন্তু প্রকাশ করবে। মোদ্দা কথা হলো কাগজ দেখানোর সংক্রান্ত যেসব কথা বলে মানুষকে আতঙ্কিত এবং বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণভাবে ভুল এবং ধর্মীয়ভাবে নির্যাতিত হওয়ার বা ওই 3 দেশ থেকে সংখ্যালঘু হওয়ার কোনো প্রমাণ কিন্তু আপনাদের দিতে হবে না, এটাই কিন্তু স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। 13 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, নতুন আইনে দেশেরই কিছু জায়গাকে বাদ দেওয়ার কারণ কি, ওই জায়গায় যারা থাকেন তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন। এর উত্তরে বলেছে
আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরায় যে সমস্ত জায়গা ষষ্ঠ তফসিল এর অন্তর্গত এবং ভারতের যেসব জায়গায় যেতে ইনার পারমিট লাগে সেই সব স্থানকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়েছে, মূলত সেখানকার স্বয়ংক্রিয়তা এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এসব এলাকায় যারা থাকেন তারা দেশের অন্য যে কোনো জায়গা থেকে নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব সমেত সব ধরনের নাগরিক সুবিধা কিন্তু পেয়ে যাবেন। 14 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, বলা হচ্ছে ভবিষ্যতে যদি এনআরসি হয় তবে আসামের মতো পশ্চিমবঙ্গের অনেক হিন্দু নাগরিকত্ব হারাবে, কতটা যুক্তিসঙ্গত? দেখুন, প্রথম কথা, কেন্দ্রীয় সরকার এবং বিশেষত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কিন্তু বলেছেন এখনই এনআরসি হওয়ার কোনো কিন্তু পরিকল্পনা নেই। দেশের আপামর জনসাধারণের সার্বিক মতকে কিন্তু সরকার সর্বাধিক গুরুত্ব দেয় এবং দেবে। দ্বিতীয় কথা, আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে আসাম চুক্তি অনুযায়ী। সিএএ লাগু হবার আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ওই রেজিস্ট্রেশন হয়ে যাওয়াতে বাংলাদেশ থেকে আসা কিছু হিন্দু কিন্তু দুর্ভাগ্যবশত বাদ পড়ে যায়। তার দায় কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকার নয়। সবথেকে বড় কথা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি হবার আগে যদি ক্যাব পাস হয়ে যেত সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধরা একজনও কিন্তু বাদ পড়ার তালিকায় থাকতেন না। তৃতীয় কথা, ক্যাব পাস হবার জন্য কেন্দ্রীয় সরকার এই বিপুল আগ্রহ মূল কারণ হচ্ছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি হিন্দু বৌদ্ধ শিখ উদ্বাস্তু। প্রকৃত অর্থে তাদের উদ্বাস্তু বলাটা উচিত নয়, কারণ তারা আমাদেরই লোক। সুতরাং হিন্দু বৌদ্ধ শিখ জৈনের স্বার্থ রক্ষার বিলে এদের নাগরিকত্বের বিন্দুমাত্র আজ পড়বে এটা পাগলের পোলা। বরং বলা যায় ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় বাস করা প্রতিটি হিন্দু বৌদ্ধ শেখ জৈন অখণ্ড ভারতেরই নাগরিক। তাই যারা হিন্দুদের ভয় দেখাতে এসব ভুলভাল কথা ছড়াচ্ছে বা লটাচ্ছে তাদের কথায় কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতের মাটিতে থাকা একজন হিন্দু বা বৌদ্ধ বা শিখ বা জৈন কোনো অবস্থাতেই কিন্তু নাগরিকত্ব বা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে না। এখানে একটা সুন্দর কথা বলেছে, সেটা হচ্ছে এই যে আসামে এনআরসি হয়েছিল সেই এনআরসি হবার আগে যদি ওখানে সিএ লাগু হয়ে যেত বা ওই যে ক্যাব বলেছে সেই ক্যাবটা যদি থাকতো তখন, তাহলে কিন্তু সেই ক্যাবের মাধ্যমে যারা অলরেডি নাগরিকত্ব পেয়ে থাকতেন তারা কিন্তু এনআরসিতে বাদ পড়তেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তেমন কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে হয়েছে। এখন যারা সিএতে আবেদন করে সার্টিফিকেট পেয়ে যাবেন নাগরিকত্বের, তারা কিন্তু এনআরসি শুরু হলে তখন আর ভয় পাওয়ার কারণ নেই, কারণ অলরেডি আপনি এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন, এই আইনের মাধ্যমে আপনি অলরেডি কিন্তু নাগরিকত্ব নিয়ে বসে আছেন। সেক্ষেত্রে এনআরসি হলে আপনার কিন্তু বিন্দুমাত্র কোনো রকম প্রবলেম হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের মনে থাকা কোশ্চেনগুলোর উত্তর পেয়েছেন। যদি এরপরও মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন থেকে জয়েন করে আপনাদের মতামত বা আপনাদের কোশ্চেন কিন্তু জানাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।